আমরা আসলে দেখতে পাচ্ছিলাম আপনারা আপনাদের জায়গা থেকে ইশতেহার দিয়েছেন, মোটামুটিভাবে আপনারা ৮ দফা ইশতেহার ঘোষণা করেছেন এবং সেটা গেল শনিবারে ৬ সেপ্টেম্বরে। এবং এই ৮ দফা ইশতেহারে আমরা দেখলাম যে প্রায় সবকটি জায়গা আপনারা কাভার করেছেন। কিছু কিছু বিষয় হয়তো আপনারা ওই রকম বড় কোনো বার্তা দেননি, সেটা নিয়ে আমি একটু পরে আসব। তার আগে আমি দুটো বিষয় একটু আপনার নজরে আনতে চাই। অনেকে এটা খুব প্রশংসা করছেন। এক হচ্ছে আপনারা ২৪ ঘন্টা হেল্পলাইনের একটা আয়োজন করেছেন, টেলিমেডিসিন সেবার কথা বলছেন, এবং এখনকার সময়ে সবচাইতে মাথা ব্যথা হচ্ছে অপতথ্য, সাইবার বুলিং, সেটার জন্য আপনি স্পেশাল সেল গঠন করার কথা বলছেন। শুরুতে জানতে চাই হেল্পলাইনের মডেলটা আসলে কি হবে, কারা দায়িত্বে থাকবে, কি ধরনের হেল্প আমি সেখান থেকে পাবো, কি ধরনের সলিউশন সেখান থেকে আসবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এবং একই সাথে শুভেচ্ছা জানাই ৭১ টিভির দর্শক সকলকে, আরও শুভেচ্ছা জানাচ্ছি আমার সাথে আমার সহ আলোচক যারা আছেন সকলকে। আপনারা জানেন যে দীর্ঘদিন পর দীর্ঘ অচলায়তন ভেঙে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নতুন পদযাত্রা, গণতান্ত্রিক পদযাত্রা শুরু করেছে, তারই অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচন হবে আগামী ১১ তারিখে। তো এই নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত যে প্যানেল ঘোষণা করা হয়েছে, সেই প্যানেলের আমরা গত ৬ তারিখে আমরা আমাদের ইশতেহার ঘোষণা করেছি। তা আপনি যদি জানতে চান যে এখানে আপনার প্রশ্নটা ছিল যে আসলে ২৪ ঘন্টা হেল্পলাইন এবং টেলিমেডিসিন সেবা এটা কেমন হবে, আপনারা জানেন সেলটাও থাকবে। হ্যাঁ, সাইবার বুলিং সেলটা থাকবে। আপনারা জানেন যে এটা শিক্ষার্থী সংসদ নির্বাচন। যদি শিক্ষার্থী সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে আমরা ভিপি বা আমাদের প্যানেল জয়যুক্ত হতে পারে, তাহলে আমরা যা করব সেগুলোই আমরা আমাদের ইশতেহারে বলেছি। সেখানে আমাদের আছে যে আসলে আমরা একটা হেল্পলাইন করব যেখানে ২৪ ঘন্টায় সেবা পাওয়া যাবে, ৭ দিনে ২৪ ঘন্টায়। এখন কথা হলো কি, এই ২৪ ঘন্টা যে হেল্পলাইন, এটা কিন্তু ছাত্র সংসদ যে নির্বাচন হবে সেই নির্বাচনের প্রতিনিধিরা তারা চালাবে না। অবশ্যই এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চালাবে। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চালাবে, আমরা সেই ব্যবস্থা করব। যেহেতু আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে নির্বাচনে জয়যুক্ত হওয়ার পরে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হব, এবং শিক্ষার্থীদের যে অসুবিধাগুলো তারা যাতে এই যেটা বলতেছে ২৪ ঘন্টা হেল্পলাইনের মাধ্যমে পেতে পারে, প্রশাসন সেই ব্যবস্থা করবে। তার আগে আমরা বলেছি যে আমাদের রেজিস্টার বিল্ডিং থেকে শুরু করে সমস্ত একাডেমিক কার্যক্রমগুলো আমাদের অটোমেশনের মাধ্যমে আনতে হবে। তার মানে আধুনিক তথ্য প্রযুক্তিতে যদি আমরা ইনক্লুড করতে না পারি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ওই হেল্পলাইন সেবাটা কার্যকর হবে। কেন বলছি জানেন? কারণ আপনাদের চারজনই এই যে গুরুত্বপূর্ণ প্যানেলগুলোতে আছেন প্রতিনিধি হিসেবে, আপনারা ফেসবুকে খুব সরব, এবং ফেসবুকে আপনাদের নিয়ে অনেক ধরনের প্রচার চালানো হচ্ছে যে আপনারা, মানে আপনাদের যারা আসলে সমর্থক তারাই প্রচারগুলো করছে, অর্থাৎ আপনাদের কাজগুলোকে তারা এগিয়ে নিচ্ছে। এবং সেখানে অনেকে জানতে চাইছেন যে এই হেল্পলাইনটা আসলে কেমন হবে, মানে কোন একটা নাম্বার থাকবে, আমি বিপদে পড়লাম, আমাদের ক্যাম্পাসে কোনো মেয়ে বিপদে পড়লো, আমি হেল্পলাইনে কল করলাম, সাথে অবশ্যই আমরা দেখেছি যে জাতীয় পর্যায়ে যেরকম হেল্পলাইন সেবা আছে ট্রিপল লাইনের মতো সেই রকম একটা হেল্পলাইন সেবা থাকবে, যেখান থেকে আমরা সমস্ত ধরনের সেবা পেতে পারি। আমাদের দরকার হচ্ছে, ধরেন মেডিকেলের আমরা একটা অ্যাম্বুলেন্স দরকার হচ্ছে, আমরা ফোন দিলাম যে অ্যাম্বুলেন্স, এখনও কিন্তু আমরা ফোন দেই মেডিকেলে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ২-৩টা যে ভাঙ্গাচুরা অ্যাম্বুলেন্স আছে তাদেরকে আমরা ১ ঘন্টা পরেও রিচ করতে পারতেছি। মনে হয় যে আপনাদের যদি ১ বছর জাকসুর মেয়াদ থাকে, এবং সবার তো প্রত্যাশা করছে এখন থেকে ৩৩ বছর পর যখন শুরু হলো, এখন নিয়মিত জাকসু নির্বাচন হবে, ১ বছরের মধ্যে সম্ভব? হ্যাঁ, এটা আমরা কিন্তু এটাও বলেছি যে দেখেন, আমরা কিছু কাজ আছে, যেমন আমাদের যানবাহন ব্যবস্থা, যেটা আমার খুবই এখন সংকট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা আমরা কিন্তু ৭ দিন থেকে ১৫ দিনে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। কিন্তু কিছু সমস্যা আছে, আমরা বলেছি যে আমাদের মেডিকেলটাকে বা মেডিকেল সেন্টারটাকে একটা ১০ শয্যা বা ২০ শয্যা মেডিকেল সেন্টারে যাতে রূপান্তর করা যায় সেই বিষয়ে চেষ্টা, কিন্তু কথা হলো এটা কিন্তু ১ বছরে সম্ভব না। সবাই জানে যে ১ বছর, কিন্তু আমরা একটা সাস্টেনেবল পরিকল্পনা নিতে পারি যেটা টেকসই, সেটাকে আমরা তার ভিত্তিটা স্থাপন করতে পারি। যে আমাদের এই জাকসুর মাধ্যমে আমরা চেষ্টা করব আমরা অবশ্যই যে এর একটা ভিত্তি তৈরি হোক, এবং যে ভিত্তির উপরে পরবর্তীতে শিক্ষার্থী সংসদ হবে, তারা এই বাকি কাজটা এগিয়ে নিয়ে যাবে, এবং ক্যাম্পাসের যারা শিক্ষার্থী অনাগত দিনে আসবে তারা যাতে আমরা যে সমস্যাগুলো, যে সংকটগুলো মোকাবেলা করতেছি এখন পর্যন্ত, সেই সংকটগুলো যাতে না থাকে। যার জন্য এই ক্যাম্পাসের উপযোগী যত সমস্যা আছে আমরা সমস্যাগুলোকে আইডেন্টিফাই করেছি, সেই সমস্যা সমাধানের একটি রোড ম্যাপই আপনি বলতে পারেন যে আমাদের ইশতেহার। সাইবার বুলিং সেল সম্বন্ধে আমাকে বলেন তো, একটা নিপীড়ন যে সেল গঠন করা হচ্ছে, আপনি জানেন যে আমাদের যৌন নিপীড়ন বিরোধী একটা সেল কিন্তু আছে, কিন্তু আদতে কিন্তু এটা কিন্তু খুবই
অকার্যকর বললেই চলে। যে আমরা বলেছি যে এটাকে যাতে আরও কার্যকর করা যায়। আর সাইবার বুলিং সেল সম্পর্কে আপনি দেখবেন কিছু আইডি, কিছু পেজ আছে যেগুলো আমরাকে বট আইডি বলতেছি, যে এই আইডিগুলো কী হচ্ছে অনাবর্ত একজনের, সেটা ব্যক্তি বিশেষে হোক প্রতিষ্ঠান বিশেষে হোক, তাকে সাইবার বুলিংয়ের মাধ্যমে তার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। প্রথমেই কোনো কিছু কাজ নাই তো ভালো কাজ নাই তো খই ভাস একটা কথা আছে, তো কাজ নাই তো এখন যায় কারো একটা চরিত্র হনন করা হোক, সেটা আমার বোন। আসলে জানেন সাদিক, মানে আপনি এটা প্রথমত আপনাকে সাধুবাদ যে আপনি এরকম জিনিস আপনারা ভেবেছেন, কিন্তু দেখুন এই সাইবার বুলিং কার বিরুদ্ধে সবচেয়ে বেশি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্বয়ং খোদ আমাদের প্রধান উপদেষ্টাকে নিয়ে একের পর এক রুমার ছড়াচ্ছে। এবং আমরা জানি সিএ প্রেস উইং ফ্যাক্টস বলে এক ধরনের ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম তারা তৈরি করছে, সেখান থেকে আমরা সঠিক তথ্যটা পাচ্ছি বটে, কিন্তু একজন শিক্ষার্থীর জন্য একটা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা সেল গঠন করা এবং সেটা কার্যকর করা কতটা চ্যালেঞ্জ? আচ্ছা, অবশ্যই চ্যালেঞ্জ আছে। আপনারা দেখবেন যে 33 বছর পরে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে কিন্তু চ্যালেঞ্জ কম নয়। আমরা যে প্রার্থী, আমরা যে নির্বাচনে অংশ নিচ্ছি এবং আমরা যারা ভোটার তাদের কাছাকাছি যাচ্ছি, সব কিছুই চ্যালেঞ্জ আছে। কিন্তু চ্যালেঞ্জ আছে জন্যই আমি আমার সমস্যার সমাধানের বা আমার সংকট দূর করার পদক্ষেপ নেব না, এমনটা তো হতে পারে না। যত চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ মোকাবেলা করে বা মোকাবেলার পথে আমরা এগিয়ে যাব, এটাই তো আমাদের মানে কাজ। আপনাদের ইন্টেনশনটা হচ্ছে জাস্ট শুরুটা হোক, তারপরে হয়তো পরবর্তী প্রজন্মে এগিয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। ছোট করে আরেকটু যুক্ত করবেন টেলিমেডিসিন সেবা, তারপরে আমি আচ্ছা, টেলিমেডিসিন সেবা আপনি দেখবেন যে আমাদের গতকাল একটা সত্যি প্রশ্ন করাই হয়েছে যে আসলে এই আধুনিক 21 শতকে এসে আপনারা যে ইশতেহার দিলেন, এই ইশতেহার আসলে এর চেয়েও আধুনিক ইশতেহার দরকার ছিল। যে আপনারা দেখছেন খাদ্যের মান, আপনারা যানবাহন, আপনারা আবাসন ব্যবস্থা এগুলো বলতেছেন, অথচ আধুনিক যুগে এসে আরও অনেক বেশি আধুনিক ইশতেহার দরকার ছিল। কিন্তু কথা হলো আমরা বলেছি যে এখানে আমাদের ক্যাম্পাসের আর্থসামাজিক অবস্থা দেখতে হবে, যে আসলে আমাদের কি প্রয়োজন, যেটা প্রয়োজন সেটাই আমাদের এতদিনে ফুলফিল হয়নি। তার মানে কোনো একটা প্রয়োজন যখন ফুলফিল না হয় তখন সেটাকে গোড়া থেকে শুরু করতে হয়। তো আমরা আমাদের ক্যাম্পাসেরটাকে নতুন করে ঢেলে সাজাতে চাই। আর টেলিমেডিসিন সেবা যদি বলি, আমরা দেখবেন যে আমাদের একটা ভাই বন্ধু আমার এমএইচ হল বলেন, আলবেরুনি হল বলেন, আমাদের মেডিকেল সেন্টার থেকে অনেক দূরে, আমরা যাতে অন্তত আমাদের 24 ঘন্টায় আমাদের নার্সিং সেবা এবং ডক্টর সেবা নিশ্চিত করতে হবে। সেখানে প্রাথমিক চিকিৎসা হিসাবে অন্তত যাতে তারা ফোন কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, দেখা যাচ্ছে আমার এক ভাই বন্ধু খেলার মাঠে, সে ওখানে তার পায়ে আঘাত পেয়ে গেছে, যাতে সে প্রাথমিক চিকিৎসাটা অন্তত নিশ্চিত করতে পারে।